ইউক্রেনের বিনিময়ে ইরান গোপন প্রস্তাবে কাঁপছে বিশ্ব। তবে কি সত্যি ট্রাম্পকে কৌশলে ঝুঁকিতে ফেলতে চাইছে রাশিয়া? একদিকে ইরান যুদ্ধ, অন্যদিকে ইউক্রেন সংকট, দুই ফ্রন্টে চাপে যুক্তরাষ্ট্র। আর সেই সুযোগেই যেন প্রেসিডেন্ট ট্রাম্পকে ডিলের প্রস্তাব দিল রাশিয়া। ইরানকে ঘিরে উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি একটি বার্তা দিয়েছে রাশিয়া। একটি প্রস্তাব যা শুধু কূটনীতি নয়, বরং বৈশ্বিক শক্তির ভারসাম্য বদলে দিতে পারে। মস্কোর প্রস্তাব ছিল স্পষ্ট, ওয়াশিংটন যদি ইউক্রেনকে রাশিয়া সম্পর্কিত গোয়েন্দা তথ্য দেওয়া বন্ধ করে, তাহলে রাশিয়া ও ইরানকে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক স্থাপনার নির্ভুল অবস্থান সহ গোয়েন্দা তথ্য দেওয়া বন্ধ করবে। অর্থাৎ এক ধরনের বিনিময় চুক্তি, ইউক্রেনের বিনিময়ে ইরান। কিন্তু ট্রাম্প প্রশাসন এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে। পলিটিকোর তথ্য অনুযায়ী গত সপ্তাহে মিয়ামিতে এক গুরুত্বপূর্ণ বৈঠকে রুশ দূত কিরিল দিমিত্রিয়েভ এই প্রস্তাব দেন ট্রাম্প প্রশাসনের ঘনিষ্ঠ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের কাছে। এই বৈঠকের খবর সামনে আসতেই ইউরোপে শুরু হচ্ছে তীব্র উদ্বেগ। ইউরোপীয় কূটনীতিকরা মনে করছেন রাশিয়া এই প্রস্তাবের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে বিভেদ তৈরির চেষ্টা করছে। একজন কূটনীতিক তো সরাসরি একে বলেছেন ধৃষ্টতামূলক প্রস্তাব। তাদের আশঙ্কা আরও বড়, এই ধরনের গোপন আলোচনা ইউক্রেন যুদ্ধ থামানোর বদলে বরং ইউরোপকে পাশ কাটিয়ে যুক্তরাষ্ট্র রাশিয়ার মধ্যে আলাদা কোনো সমঝোতার পথ তৈরি করতে পারে। এদিকে ক্রেমলিন জানিয়েছে ট্রাম্প প্রশাসনের মধ্যস্থতা ইউক্রেন শান্তি আলোচনা এখন স্থগিত অবস্থায় রয়েছে। বিশ্লেষকরা বলছেন এই মুহূর্তে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সরাসরি সামরিক সহায়তা কমালেও গোয়েন্দা তথ্য দেওয়া এখনও সবচেয়ে গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে রয়ে গেছে। অন্যদিকে রাশিয়া ও ইরানের সম্পর্ক দ্রুত গভীর হচ্ছে। অভিযোগ রয়েছে মস্কো স্যাটেলাইট ইমেজ ও ড্রোন প্রযুক্তি দিয়ে তেহরানকে সহায়তা করছে, যদিও ক্রেমলিন এটিকে ভুয়া খবর বলে উড়িয়ে দিয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প নিজেও ইঙ্গিত দিয়েছেন রাশিয়ার ইরানকে সহায়তা করা এবং যুক্তরাষ্ট্রের ইউক্রেনকে সহায়তা, এই দুইয়ের মধ্যে এক ধরনের কৌশলগত ভারসাম্য কাজ করছে। অর্থাৎ এক পাশে ইরান, অন্য পাশে ইউক্রেন, দুই যুদ্ধই এখন পরাশক্তিগুলোর কৌশলগত খেলার অংশ। এর মধ্যেই ট্রাম্প প্রশাসন আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। তেলের বাজারে চাপ কমাতে রুশ তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে, জানিয়ে ইউরোপ, বিশেষ করে জার্মানি তীব্র উদ্বেগ প্রকাশ করেছে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। সবকিছু মিলিয়ে এখন প্রশ্ন একটাই, রাশিয়ার এই প্রস্তাব কি শুধুই কূটনৈতিক চাল, নাকি নতুন করে বিশ্ব রাজনীতির খেলা সাজানোর ব্লুপ্রিন্ট? ইউক্রেন আর ইরান দুই যুদ্ধের মাঝখানে দাঁড়িয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের সামনে এখন সবচেয়ে বড় সিদ্ধান্ত, কৌশল বদলাবেন নাকি সংঘাত আরও বাড়াবেন? কারণ এই খেলার ভুলের সুযোগ নেই, একটি সিদ্ধান্তই বদলে দিতে পারে পুরো বিশ্বের শক্তির মানচিত্র। মার্কিন যুক্তরাষ্ট্র কি ইরানকে ভয় পাওয়া শুরু করে দিয়েছে? ইরানের ভয়েই কি দেশটিতে স্থলসেনা পাঠানোর সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ালো যুক্তরাষ্ট্র? ইরানের ভূমিতে যুক্তরাষ্ট্রের ভাগ্যে কি ঘটতে চলেছে লজ্জাজনক পরাজয়? ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে মার্কিন সামরিক আধিপত্য যেন নড়বড়ে হয়ে গেছে। যে দম্ভের জেরে ইরানে দ্রুত বিজয়ের আশায় হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, তা যেন এক ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে অবস্থিত সকল স্থাপনা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। একের পর এক হারাতে হচ্ছে যুদ্ধ বিমান, আর সমুদ্রের দম্ভ বিমানবাহী রণতরীটিকে তো লেজ গুটিয়েই পালাতে হলো। এবার ইরানে মার্কিন স্থলসেনা পাঠানোর সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ানোর কথা জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে মার্কিন স্থলসেনা পাঠানোর কোনো পরিকল্পনা বর্তমানে তার নেই বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট। সম্প্রতি হোয়াইট হাউসের ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানাই তাকাইচির সঙ্গে এক বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। তবে সেনা মোতায়েনের সম্ভাবনা প্রত্যাখ্যান করলেও ট্রাম্প তার স্বভাবসুলভ ভঙ্গিতে বলেন, যদি তার এমন কোনো পরিকল্পনা থাকতো তবে তিনি তা আগেভাগে প্রকাশ করতেন না। ট্রাম্পের এই আচরণ স্পষ্ট, বাইরে যতই দম্ভ করুক না কেন, ভেতরটা আসলে অন্তঃসার শূন্য। কারণ ট্রাম্প জানেন ইরানের সেনা পাঠালে তারা আর জীবন্ত ফিরতে পারবে না, আর তাই ইরানি ঝড়ে ভেঙে চুরমার অবস্থা যুক্তরাষ্ট্রের।
চলতি মাসের শুরুর দিকে নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প ইরানে স্থলসেনা পাঠানোর সম্ভাবনা পুরোপুরি নাকচ করেননি। তিনি বলেছিলেন প্রয়োজন হলে সেনা পাঠাতে তিনি পিছপা হবেন না। একই সময়ে মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথও গত 2 মার্চের এক ব্রিফিংয়ে জানান, সরকার ঠিক কতদূর পর্যন্ত সামরিক পদক্ষেপ নেবে তা জনসমক্ষে প্রকাশ করা হবে না। তবে ইরানে স্থলসেনা পাঠানোর সিদ্ধান্ত থেকে সরে আসা ইঙ্গিত করছে ট্রাম্প আসলে ভিতরে ভিতরে ভয় পাচ্ছেন। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। গত 28 ফেব্রুয়ারি সংঘাত শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত 13 জন মার্কিন সেনা সদস্য নিহত এবং প্রায় 200 জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ইউএস সেন্ট্রাল কমান্ড। তবে ধারণা করা হয় প্রকৃত সংখ্যা এর চেয়েও অধিক। সব মিলিয়ে যে দম্ভ নিয়ে ইরানে হামলা চালায় মার্কিন যুক্তরাষ্ট্র, সে দম্ভকে একেবারে মাটির সাথে মিশিয়ে দিয়েছে ইরান। এতদিন ধরে মার্কিন সামরিক বাহিনী যে অজেয় বলে ধারণা ছিল সেটাকে ভুল প্রমাণিত করেছে ইরান। তাই আর বেশি দিন যুদ্ধ স্থায়ী হলে মার্কিন আধিপত্যের শেষ সূর্যের রোজে অস্ত যেতে পারে এই ধারণা থেকে আগে ভাগেই যুদ্ধ শেষ করতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র, এমনটাই মত বিশ্লেষকদের। বিশ্বজুড়ে জ্বালানি সংকটের আশঙ্কা। 30 দিনের সিদ্ধান্তে কি মিলবে স্বস্তি? 30 দিনের ছাড়ে বদলে যাচ্ছে খেলা। ইরানের তেল নিয়ে চমক দিল যুক্তরাষ্ট্র। প্রশ্ন উঠছে, যুদ্ধের উত্তাপে যখন কাঁপছে তেলের বাজার, তখন হঠাৎ কেন নরম হলো যুক্তরাষ্ট্র? এ যেন সংঘাত বাড়তেই মার্কিন ইউটার্ন। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান উত্তেজনার প্রভাবে বিশ্ববাজারে তেলের সরবরাহে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছে। এর ফলে জ্বালানির দামেও উল্লেখযোগ্য চাপ দেখা দিয়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ সাময়িকভাবে ইরানের অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্যের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিলের ঘোষণা দিয়েছে। আগামী 30 দিনের জন্য এই ছাড় কার্যকর থাকবে। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, এই অনুমোদন কেবল সেই সব তেলের ক্ষেত্রে প্রযোজ্য হবে যেগুলো ইতোমধ্যে পরিবহনের পথে রয়েছে। নতুন কোনো তেল ক্রয়ের ক্ষেত্রে এই ছাড় প্রযোজ্য হবে না। বর্তমান সংঘাতের জেরে ইরান সংশ্লিষ্ট জাহাজগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ রয়েছে, যার কারণে হরমুজ প্রণালী দিয়ে তেল ও গ্যাস পরিবহন ব্যাহত হচ্ছে। এই গুরুত্বপূর্ণ নৌপথে অস্থিরতা বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। বিশেষজ্ঞদের আশঙ্কা, সংকট দীর্ঘায়িত হলে জ্বালানির দাম আরও বাড়বে এবং বৈশ্বিক অর্থনীতি বড় চাপের মুখে পড়বে। গত 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুদ্ধের পর থেকে অস্থিরতা চারপাশে। এদিকে সম্প্রতি আবারও ইরান পরিস্থিতি এবং হরমুজ প্রণালী নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রচুর সহায়তা প্রয়োজন। তিনি আরও উল্লেখ করেন, চীন ও জাপানের মতো দেশগুলো যদি এই উদ্যোগে যুক্ত হয় তবে তা ইতিবাচক হবে। তবে একই সঙ্গে তিনি ইঙ্গিত দেন যে যুক্তরাষ্ট্রের জন্য এই জলপথের গুরুত্ব তুলনামূলকভাবে কম। তার মতে ইউরোপ ও এশিয়ার দেশগুলোর মতো যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালী ততটা ব্যবহার করে না। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। ইরানের সঙ্গে চলমান উত্তেজনার প্রসঙ্গে ট্রাম্প স্পষ্ট করে জানান, তিনি কোনো যুদ্ধবিরতিতে আগ্রহী নন। তিনি বলেন, যখন এক পক্ষ অন্য পক্ষকে কার্যত ধ্বংস করে দিচ্ছে তখন যুদ্ধবিরতির প্রশ্নই ওঠে না। এই মন্তব্য নতুন করে মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। মধ্যপ্রাচ্যে যখন ইরান বনাম মার্কিন ইসরায়েলি সংঘাতে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে, ঠিক তখনই নতুন করে সামনে এলো আরেকটি বড় শঙ্কা। এবার যুক্তরাজ্যকে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরান। এরপর কি যুক্তরাজ্যের স্থাপনাকে পরবর্তী লক্ষ্যবস্তু বানাবে ইরান? যুদ্ধের পরিধি কি আরও বিস্তৃত হতে চলেছে? এবার কি তবে যুক্তরাজ্যের বিরুদ্ধেও যুদ্ধে জড়াবে ইরান? ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সরাসরি সতর্কবার্তা দিয়েছেন যুক্তরাজ্যকে। তিনি ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপারকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রকে যদি ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দেওয়া হয় তাহলে সেটিকে আগ্রাসনে সরাসরি অংশগ্রহণ হিসেবেই গণ্য করবে ইরান।
নিজের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বিবৃতিতে আরাকচি বলেন, যুক্তরাজ্যের এমন পদক্ষেপ দুই দেশের সম্পর্কের ইতিহাসে আগ্রাসন হিসেবেই নথিভুক্ত হবে। একই সঙ্গে তিনি স্পষ্ট করে দেন, ইরান তার সার্বভৌমত্ব রক্ষায় আত্মরক্ষার অধিকার প্রয়োগ করবে, যার অর্থ প্রয়োজনে সরাসরি পাল্টা হামলাও চালানো হতে পারে। আরাকচি আরও অভিযোগ করেন, যখন কূটনৈতিক আলোচনা চলছিল ঠিক তখনই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই যুদ্ধ শুরু করে। তিনি আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ তুলে ব্রিটেন সহ ইউরোপীয় দেশগুলোর পক্ষপাতদুষ্ট ভূমিকারও তীব্র সমালোচনা করেন। শুরুর দিকে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রকে তাদের সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি না দিলেও পরবর্তীতে ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়। তবে ব্রিটিশ সরকারের দাবি, এটি শুধুমাত্র প্রতিরক্ষামূলক উদ্দেশ্যে, বিশেষ করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, তারা ইরাক যুদ্ধের ভুল থেকে শিক্ষা নিয়েছে এবং ইরানের উপর প্রাথমিক হামলায় যুক্তরাজ্য সরাসরি জড়িত ছিল না। JBS Holdings Limited. তবে উত্তেজনা এখানেই থেমে থাকেনি। ইরানের এই হুঁশিয়ারির জবাবে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার ফোনে আরাকচিকে সতর্ক করে দেন, যেন ব্রিটিশ ঘাঁটিতে কোনো ধরনের হামলা না চালানো হয়। ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের বরাত দিয়ে গণমাধ্যম জানায়, ওই ফোনালাপে কুপার ইরানের সাম্প্রতিক হামলাগুলোর তীব্র নিন্দা জানান। বিশেষ করে জ্বালানি অবকাঠামোতে হামলাকে তিনি বেপরোয়া আখ্যা দেন। একই সঙ্গে হরমুজ প্রণালীতে অবিলম্বে নৌ চলাচলের স্বাধীনতা পুনরুদ্ধারের আহ্বান জানান তিনি। সব মিলিয়ে পরিস্থিতি স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছে, মধ্যপ্রাচ্যের এই সংঘাত ধীরে ধীরে আরো বড় আকার নিচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পর এবার যদি যুক্তরাজ্যও ইরানের বিরুদ্ধে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ে, তাহলে এই যুদ্ধ আর আঞ্চলিক পর্যায়ে সীমাবদ্ধ থাকবে না, বরং এটি রূপ নিতে পারে বহুপাক্ষিক এক বড় সংঘাতে, যার প্রভাব ছড়িয়ে পড়তে পারে বৈশ্বিক রাজনীতি ও অর্থনীতির প্রতিটি স্তরে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শক্তিশালী সামরিক অভিযান সত্ত্বেও মার্কিন ইসরায়েলি লক্ষ্য এখনও অধরাই রয়ে গেছে। ইরানের শত শত হামলা আর হাজার হাজার স্থাপনা ধ্বংস করেও যুদ্ধ পরিস্থিতি এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে স্পষ্ট বিজয় কারো হাতেই নেই। তবে কি ইরানের বিরুদ্ধে যুদ্ধে মার্কিন ইসরায়েলি কৌশল ব্যর্থ হতে চলেছে? গত ২৮ ফেব্রুয়ারি ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে দেশটিতে সামরিক আগ্রাসন শুরু করে। আগ্রাসন শুরুর পর থেকেই ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে ব্যাপক ধ্বংসযজ্ঞ পরিচালনা করে মার্কিন ইসরায়েলি বাহিনী। কিন্তু এসব সামরিক ধ্বংসযজ্ঞ রাজনৈতিক জয় এনে দিতে পারেনি, বরং যুদ্ধকে এক অচলাবস্থায় নিয়ে গেছে। মার্কিন ইসরায়েলি যৌথ শক্তির বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তোলে ইরান। মার্কিন ইসরায়েলি আগ্রাসনের পাল্টা প্রতিক্রিয়ায় ইরান ইসরায়েলের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে বিধ্বংসী হামলা চালায়, মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিকে ধ্বংসস্তূপে পরিণত করে এবং সমুদ্রপথেও হুমকি চলমান রাখে, এমনকি যুদ্ধকে পার্শ্ববর্তী দেশগুলোতেও ছড়িয়ে দেয়। ইরানের যুদ্ধ কৌশলের মূলে রয়েছে অসম যুদ্ধ ও দীর্ঘমেয়াদী প্রতিরোধ কৌশল। এর মাধ্যমে প্রতিপক্ষের উপর যুদ্ধের খরচ ও চাপ অত্যাধিক বাড়িয়ে দিয়েছে ইরান। বর্তমানে এই সংঘাত এখন আর শুধু ইরানের মধ্যেই সীমাবদ্ধ নেই। লেবানন, ইরাকে থাকা সশস্ত্র মিত্র গোষ্ঠীগুলোর যুক্ত হওয়ার দরুন যুদ্ধ এখন একটি বৃহত্তর আঞ্চলিক সংকটে রূপ নিয়েছে। ইয়েমেনে থাকা সশস্ত্র গোষ্ঠী হুতিরা এখনো যুদ্ধে যোগ দেয়নি, কিন্তু যুদ্ধ আরো তীব্র হলে হুতিরাও যোগ দিবে, আর তখন পুরো পরিস্থিতি আরো জটিল হয়ে উঠবে। এদিকে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র নিজেই একটি কৌশলগত সংকটে রয়েছে। যুক্তরাষ্ট্রের অবস্থান কখনো যুদ্ধমুখী, আবার কখনো কূটনৈতিক, যা নির্দেশ করে যুক্তরাষ্ট্রের আসলে স্পষ্ট কোনো লক্ষ্য নেই। এটা এখন স্পষ্ট যে শুধুমাত্র ইসরায়েলের প্ররোচনাতেই এই যুদ্ধ শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। অপরদিকে ভৌগোলিকভাবে ছোট দেশ হওয়ার কারণে ইসরায়েলের পক্ষেও দীর্ঘ সংঘাতের চাপ বহন করা সহজ নয়।
বিপরীতে ইরানের লক্ষ্য খুবই সহজ ও সুস্পষ্ট, যুক্তরাষ্ট্রকে সামরিকভাবে পরাজিত করা কিংবা ইসরায়েলের সামরিক সক্ষমতা নির্মূল করা কোনোটিরই প্রয়োজন নেই ইরানের। যুদ্ধে জয়ী হওয়ার জন্য ইরানের শুধু টিকে থাকাই যথেষ্ট। কারণ যদি ইরান রাষ্ট্র অক্ষত থাকে, যদি এর নেতৃত্ব রাজনৈতিক নিয়ন্ত্রণ বজায় রাখে এবং যদি এর আঞ্চলিক জোটগুলো সক্রিয় থাকে, তাহলে এই আগ্রাসনের মূল রাজনৈতিক উদ্দেশ্য ব্যর্থ হবে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। বিশ্লেষকদের মতে এই যুদ্ধে কয়েকটি সম্ভাব্য পরিণতি হতে পারে। যুক্তরাষ্ট্র হয়তো জয় ঘোষণা করে পিছু হটতে পারে অথবা নতুন কোনো চুক্তির চেষ্টা করতে পারে। তবে সবচেয়ে সম্ভাব্য পরিণতি হলো দীর্ঘস্থায়ী যুদ্ধ, যা ধীরে ধীরে আরো বড় আঞ্চলিক কিংবা বৈশ্বিক সংঘাতে রূপ নিতে পারে। শেষ পর্যন্ত এই যুদ্ধের ফলাফল নির্ধারণ করবে কে কত বেশি শক্তিশালী কিংবা কতটা ধ্বংস চালাতে পেরেছে তা নয়, বরং কে বেশি সময় ধরে টিকে থাকতে পারে সেটা। আর ইরান যদি টিকে থাকতে সক্ষম হয়, তাহলে কৌশলগতভাবে জয়টা তাদের পক্ষেই যাবে।